হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওস। আজকে আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর আমাদের পরিবেশ বিষয়ের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে তার যে 5 নম্বর স্কুল অর্থাৎ বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একের দাগের 1.1-এ দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? শূন্যস্থানে লিখবে সান্দাকফু। 1.2-এ দেখো ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। শূন্যস্থানে কি লিখবে? গঙ্গোত্রী। যেগুলো ব্লু কালারে অ্যান্সারগুলো করা আছে। 1.3-তে দেখো শান্তিনিকেতন ড্যাশ বিশ্ববিদ্যালয় আছে। শান্তিনিকেতনে কোন বিশ্ববিদ্যালয় আছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। শূন্যস্থানে বিশ্বভারতী হবে। 1.4-এ দেখো 1950 সালের 26শে জানুয়ারি ভারতের ড্যাশ দিবস। 26শে জানুয়ারি কি দিবস পালিত হয়? প্রজাতন্ত্র দিবস। আর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। 1.5-এ দেখো গঙ্গা নদী ড্যাশ সাগরে মিশেছে। গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা নদী কোথায় মিশেছে? বঙ্গোপসাগরে মিশেছে। এবারে দেখে নাও 2-এর দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে 2-এর দাগে 2.1-এ দেখো বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? কোনটা ঠিক হবে? অপশান গ হবে রাইট অ্যান্সার। 1905 খ্রিস্টাব্দে বা 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। 2.2-এ দেখো মানুষের দুটি সম্পদ হলো, কোন অপশানটা ঠিক হবে? স্বাস্থ্য আর একটা বুদ্ধি। ঠিক আছে। 2.3-এ দেখো ফজলি আমের জন্য বিখ্যাত কোনটা? অপশান গটা হবে মালদা। মালদা শহরের ফজলি আম আসে। মালদা শহর আমের জন্য এমনিতেই বিখ্যাত। এবার 2.4-এ দেখো একটি জৈব সার হলো, কোনটা হবে? জৈব সার কাকে বলে? অর্থাৎ কোন প্রকার রাসায়নিক পদার্থ থাকবে না এমন সার, বা যেটা কেমিক্যালহীন সার, সেটা কোনটা হবে? কম্পোস্ট সার, যেটা সবজির খোসা বা গোবর সার থেকে তৈরি করা হয়, বা কেঁচোর দ্বারাও তৈরি করা হয়, যেটাকে ভার্মি কম্পোস্ট বলে। 2.5-এ দেখো একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, কোন অপশানটা ঠিক হবে? টোটো গাড়ি। খর অপশানটা ঠিক হবে টোটো গাড়ি, কারণ ওটা কি ব্যাটারিতে চলে, কোনো প্রকার তেল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হয় না, অর্থাৎ ধোঁয়া উৎপন্ন হয় না। এইবার 3-এর দাগে যে কোশ্চেনগুলো আছে এখানে ছক পূরণ করতে বলেছে। এইখানে দেখো শহরের বৈশিষ্ট্য দেওয়া আছে, সদর শহর লিখতে হবে আর জেলার নাম লিখতে হবে। চলো দেখে নিই। প্রথমেই দেখো শহরের বৈশিষ্ট্য 3-এর দাগে 3.1-এ আছে দেখো মদন মোহন মন্দির। এটা কোন জেলায় দেখা যায়? কোচবিহার জেলায়। সদর শহর কি হবে? কোচবিহার হবে। 3.2-এ আছে দেখো চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, কোন জেলায় দেখা যায়? জেলার নামে দেখো একদম লাস্টে দক্ষিণ 24 পরগনা জেলায়। তার সদর শহর কি? ডায়মন্ড হারবার। 3.3-এ দেখো কুলিক পাখিরালয় কোন জেলায় আছে? কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুরে আছে। উত্তর দিনাজপুরের সদর শহর কোনটা হবে? রায়গঞ্জ হবে। 3.4-এ দেখো আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস কোথায় আছে বলে আমরা জানি? আলিপুর আবহাওয়া অফিস বলে। যেটা কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়। তার সদর শহর কি? আলিপুর। 3.5-এ দেখো শান্তিনিকেতন। শান্তিনিকেতন কোন জেলায় আছে? বীরভূম জেলায়। তাহলে তার সদর শহর কি? বোলপুর। ঠিক আছে, ভালো করে এগুলো পড়বে। এবার 4-এর দিকে যেটা আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। দেখে নাও বিদ্যাধরী নদীর তীরে 4.1-এ দেখো কোনটা মিলবে? গয়েরটার সঙ্গে মিলছে ডান দিকের। চন্দ্রকেতু রাজার দুর্গ বিদ্যাধরী নদীর তীরে ডান দিকে কোনটার সঙ্গে মিলছে? গয়েরটার সঙ্গে মিলছে। বিদ্যাধরী নদীর তীরে কি আছে? চন্দ্রকেতু রাজার দুর্গ আছে। 4.2-এ দেখো আত্রেই নদীর তীরে। আত্রেই নদীর তীরে কোনটা হবে? অপশান ঘটার সঙ্গে মিলছে ডান দিকে, অর্থাৎ বালুরঘাট। আত্রেই নদীর তীরে বালুরঘাট অবস্থিত।
4.3 দেখো দ্বারকেশ্বর নদীর তীরে কোনটার সঙ্গে মিলছে? ডান দিকের ক্ষয়েরটার সঙ্গে মিলছে। দ্বারকেশ্বর নদীর তীরে কি আছে? আরামবাগ আছে। 4.4 দেখো তোরসা নদীর তীরে ডান দিকের কোনটার সঙ্গে মিলছে? উমরটার সঙ্গে মিলছে, কোচবিহার। তোরসা নদীর তীরে কোচবিহার অবস্থিত। 4.5 দেখো বাম দিকে মহানন্দা নদীর তীরে কোনটা আছে? কোনটা পড়ে আছে? কোনটা দেখো তাহলে বাকি কয়েকটা পড়ে আছে? ইংলিশ বাজার। এইটাই হবে তাহলে। মহানন্দা নদীর তীরে কোনটা হবে? ইংলিশ বাজার হবে। এগুলো একটু ভালো করে পড়বে। এগুলো এরকম বাম দিক ডান দিক না দিয়ে কোশ্চেনও দিতে পারে, অতএব এগুলো একটু পড়ে রাখবে। কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, ঠিক আছে? এবার নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। 5-এর দাগে দেখে নাও যে সমস্ত কোশ্চেনগুলো আছে। 5.1 দেখো বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির। পাশে একটা তিতুমিরের ছবি দেওয়া আছে দেখো। এই কোশ্চেনটা আগের স্কুলগুলোতেও হয়েছে, মনে রাখবে। 5.2 দেখো চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? চাষের কাজ মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল। 5.3 দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহেরু। পাশে নেহেরুজির ছবি দেওয়া আছে, ওই টুপি মাথায়, সাদা রঙের টুপি মাথায় যে ছবিটা, ওইটা জওহরলাল নেহেরুজির ছবি। ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 5.4 দেখো গান্ধী বুড়ি কার নাম? মাতঙ্গিনী হাজরার নাম। পাশের ছবি একটা দেওয়া আছে দেখো, জওহরলাল নেহেরুর পাশের ছবিটা। গান্ধী বুড়ি বলা হয় কাকে? মাতঙ্গিনী হাজরাকে, ঠিক আছে? এবার 5.5 দেখো পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়? পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, পোলোর ছবি, ওই যে দেখো বাঁশের তৈরি, যেখান থেকে মাছ ধরছে। কীভাবে তাহলে ধরা হয় দেখে নাও। পোলো হলো বাঁশের তৈরি খাঁচার মতো, পাশের ছবিতে দেখো বাঁশের একটা খাঁচার মতো। ওইটা কি হয়? একটা যন্ত্র, যেটা হচ্ছে অগভীর জল বা কাদার উপর যেখানে মাছ দেখতে পাবে সেখানে জোরে চেপে ধরা হয়, মাছের উপর চাপিয়ে জোর করে ধরা হয়। এর মাথায় হচ্ছে ওই ফলার মতো হচ্ছে ওই যে বাঁশের যে সূচালো আগা করা আছে, যেটা হচ্ছে মাটিতে গেঁথে যায়, তাহলে মাছ আর সহজে ভেতর থেকে বেরোতে পারে না। এরপরে কি হয়? চেপে ধরে রেখে উপরের মুখটা খোলা, ওই উপরের মুখ দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের মাছটাকে ধরে নেওয়া হয়, ঠিক আছে? এবার 6-এর দাগে দেখো যে সমস্ত কোশ্চেনগুলো আছে। টিকা লিখতে বলেছে। 6.1 দেখো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লিখতে বলেছে। উত্তরাখণ্ডের রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর উৎপত্তি বা এর শুরু। উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কোথায় দুটো ভাগে ভাগ হয়েছে? মনে রাখবে, মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে দুটো ভাগে ভাগ হয়েছে। এটা এখানে দেওয়া নেই, মনে রাখবে। মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম কি? পদ্মা। এই চওড়া অংশটা ওপরের ছবিতে দেখো, মানচিত্রে পদ্মা লেখা আছে একদম ওপরে। চওড়া অংশটা পদ্মা রূপে কোথায় চলে গেছে? বাংলাদেশের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ? একদম ওপরে দেখো ব্লু কালারের যে নদী গেছে, যেখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়া আছে, পদ্মা লেখা আছে দেখো। তাহলে চওড়া ধারটি চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা। আর অন্য ধারটির নাম কি হয়েছে? যেটা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো ভাগ হয়েছে, একটা পদ্মা নামে আর একটা কোন নামে? আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত। এই ধারাটির নাম কি? ভাগীরথী। আর নবদ্বীপের পর থেকে এর নাম কি হয়েছে? হুগলি নাম নিয়েছে, হুগলি নদী। এই ভাগীরথীর হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর বাংলাদেশের পদ্মাটাও যেটা গেছে সেটাও বঙ্গোপসাগরেই মিশেছে, সেটা বাংলাদেশ বঙ্গোপসাগরে মিশেছে, ঠিক আছে? ভালো করে এটা পড়বে বা একটা পয়েন্ট আকারেও মনে রাখতে পারো। প্রথম মনে রাখবে উৎপত্তি কথায়, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু বা এর উৎপত্তি। 2 নম্বরে মনে রাখবে এরপরে কোথা দিয়ে গেছে, উৎপত্তি তো হলো উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, এইটুকু মনে রাখলে। এইবারে কি হলো, 3 নম্বর পয়েন্টে কি মনে রাখবে? মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানার কাছে দুটো ভাগ হয়ে গেছে, এর মধ্যে বেশি চওড়া ভাগটি পদ্মা নামে বাংলাদেশে গেছে, মনে রাখবে। আর অন্য ধারাটি পশ্চিমবঙ্গের
ভেতর দিয়ে গেছে, সেটা কি নামে? ভাগীরথী নামে। মুর্শিদাবাদ মিঠিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, মনে রাখবে। এবার নেক্সট পয়েন্টে কি মনে রাখবে? নবদ্বীপের পর থেকে এটি হুগলি নদী নাম নিয়ে কলকাতার যে ডায়মন্ড হারবার আছে, কলকাতা ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারেও মনে রাখতে পারো, বা এইরকমও লিখতে পারো, প্রথমে উৎপত্তি দিতে পারো, তারপর তার প্রবাহ পথ লিখে এরকমভাবেও লিখতে পারো। এইবারে দেখো 6.2 যে প্রশ্নটা আছে দেখে নাও, সবুজ বিপ্লব টিকা লিখতে বলেছে। সবুজ বিপ্লবটা কি তাহলে প্রথমেই জেনে নিই। এই কোশ্চেনটা আগের স্কুলগুলোতেও হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাও আরেকবার দেখে নাও। 1960-এর দশকে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল HYV অর্থাৎ হাই ইল্ডিং ভ্যারাইটি, এটা HYVর ফুল ফর্ম হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি অর্থাৎ উচ্চ ফলনশীল প্রজাতি, যে বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনে যে অভাবনীয় সাফল্য আসে তাকে সবুজ বিপ্লব বলে। ঠিক আছে, এর সূচনা কবে হয়েছিল? ডক্টর নরম্যান বোরলগ বিশ্বে এবং ডক্টর MS স্বামীনাথন ভারতে সবুজ বিপ্লবের নেতৃত্ব দেয়। তাহলে যদি বলা হয় বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে ছিল? ডক্টর নরম্যান বোরলগ। আর যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিল? ডক্টর MS স্বামীনাথন। এর বৈশিষ্ট্য কি? উচ্চ ফলনশীল গম ও ধান বীজ, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার এবং উন্নত জলসেচ ব্যবস্থার প্রচলন। মানে সবুজ বিপ্লবে শুধু যে উন্নত প্রজাতির যে হাই ইল্ডিং ভ্যারাইটির বীজ এসেছিল তা নয়, তার সঙ্গে উচ্চ ফলনশীল হচ্ছে ধান গম বীজের পাশাপাশি রাসায়নিক সারও এসেছিল, কীটনাশক এসেছিল উন্নত ধরনের, এবং উন্নত জলসেচ ব্যবস্থার প্রচলন হয়েছিল। যার ফলে কি হলো, প্রভাব কি হলো? এর ফলে খাদ্যশস্যের উৎপাদন বহুগুণ বেড়ে যায় এবং ভারতে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। অর্থাৎ ভারতে যে আগে মহামারী বললাম, সরি, ভারতে যে আগে খাদ্যের অভাব দেখা দিত, দুর্ভিক্ষ দেখা দিত, সেইটা আর হলো না। মানুষ অনুসারে খাদ্যের যোগানটা সাফিসিয়েন্ট হলো। ঠিক আছে, এইটাই হচ্ছে সবুজ বিপ্লব, মনে রাখবে। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য, এইটুকু পর্যন্তই। আর ভালো লাগলে হচ্ছে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ।